তাহলে শুরু হোক। লেটার অফ ক্রেডিট সেদিন পড়াচ্ছিলাম, সবাই কি আছে সেদিন ক্লাসটা যারা করছে? লেটার অফ ক্রেডিট তাইলে হালকা করে ছোট করে একবার হচ্ছে রিভাইজ করি। প্রথমে লেটার অফ ক্রেডিট হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা একটা ব্যাংক ইস্যু করে। ব্যাংকটা ইস্যু করবে সেলার বায়ার বা অ্যাপ্লিকেন্টের তরফ হইতে সেলার বা বেনিফিশিয়ারি তার জন্য। এবং এই লেটার অফ ক্রেডিটে কি কি জিনিস থাকবে? একটা নির্দিষ্ট সংখ্যক টাকার পরিমাণ উল্লেখ থাকবে, যেটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দিতে হবে। যেমন হইতে পারে এটা $1 মিলিয়ন দিতে হবে, এটা 120 দিনের ভিতরে। আবার এই 120 দিনের ভিতরে $1 মিলিয়ন দেওয়ার জন্য কিছু ডকুমেন্ট শো করা লাগবে, এগেইনস্ট স্টিপুলেটেড ডকুমেন্ট। তাহলে এখানে 5টা কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড না 6টা কিওয়ার্ড লেটার অফ ক্রেডিট। হ্যাঁ স্যার, ওই যে আপনি বললেন যে 1 মিলিয়ন 120 দিনের মধ্যে দিতে হবে, এমন হয় না যে পার্সেন্ট হিসেবে দিতে হবে? হ্যাঁ, যে আজকে 30%, কালকে 30, হ্যাঁ। কাজের শুরুতে 30, মাঝখানে 30, আর পরে শেষ হলে 40, 2 ধাপ, দুইটা হচ্ছে 2 ধাপ, 50, যে 37 বা 25 75। প্রথমে দিতে হবে 1/3 অথবা 1/4 অথবা 1/5। মানে শুরুতে তো আমি অ্যাডভান্স দিচ্ছি জিনিসটা। আর সম্পর্ক পুরাতন হয়ে গেলে মাঝে মাঝে আমিও বেশি দিয়ে দিই, বা মোস্ট কেসে আমি নাও দিই, তাও হয়। এইটা জাস্ট গ্যারান্টি যে তোমার জন্য যে আমি এখন 10,000 পিস জিনিস বানাবো, কি গ্যারান্টি আছে? তুমি যদি লাস্ট টাইমে না নাও, ওটা নিয়ে তো তোমার সাথে আমার কোর্টে কেস লড়তে হবে, আন্তর্জাতিক কোর্টে। ওই আমার নিজেরও খরচ হয়ে যাবে আন্তর্জাতিক কোর্টে তোমার বিরুদ্ধে কেস লড়তে গিয়ে, তাই না? এগুলো ঝামেলার কাজ না। ওই জন্য আমার একটা গ্যারান্টি দরকার। যে কোনো বিজনেস নতুন পার্টির সাথে করতে গেলে কি দরকার? শুরুতে গ্যারান্টি দরকার। হয় ভিতরে একটা মিউচুয়াল মানুষ থাকবে, যে মানুষকে দুজনই ধরতে পারবে, যে মাহিনের থ্রুতে এখানে রিফা তার বিজনেস করতেছে, চমক বিজনেস করতেছে। তো তাহলে বা ব্যাংকে আমরা যখন টাকা রাখি বা অ্যাকাউন্ট খুলি, তখন কি করতে হয়? একটা নমিনি তো দিতেই হয়। আগে হচ্ছে মানে ডকুমেন্টস দিতে হয় আগে তো ব্যাংক এত বেশি ছিল না। এখন তো ব্যাংকের ছাত্রের মতো অনেক বেসরকারি ব্যাংক হয়ে গেছে, জিম্মাদার দিতে হয়। আগে সরকারি তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে, বা বেসরকারিও ভালো ভালো ব্যাংকে অলরেডি স্মৃতির অ্যাকাউন্ট আছে, সেখানে চমন গেছে, চমনকে দেখাইতে হবে যে আমার জিম্মাদার বা রেসপন্সিবল পারসন হচ্ছে উনি, ওনার এখানে অ্যাকাউন্ট আছে। তার মানে তখন চমনকে খুঁজতে হইলে ওরা স্মৃতিকে করবে, অ্যাপ্রোচ করবে। আচ্ছা, তো আবার তাহলে সামারাইজ করি। লেটার অফ ক্রেডিটে 6টা কিওয়ার্ড আছে। প্রথমে এটা একটা ডকুমেন্টটা ইস্যু করতেছে ব্যাংক, প্রথমটা শেষ। ইস্যু করতেছে বায়ারের তরফ হইতে বা অ্যাপ্লিকেন্টের তরফ হইতে, কার নামে? সেলারের নামে বা বেনিফিশিয়ারিকে, তার জন্য 3টা কিওয়ার্ড শেষ। কিসের প্রেক্ষিতে বা এখানে কি কি জিনিস উল্লেখ থাকবে? একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানির কথা থাকবে, একটা ফিক্সড টাইমের কথা থাকবে, আর হচ্ছে কিছু ডকুমেন্টস শো করতে হবে, সেই ডকুমেন্টসের কথা উল্লেখ থাকবে। 6টা কিওয়ার্ডে লেটার অফ ক্রেডিট শেষ, ঠিক আছে? কি কি ডকুমেন্টস এটাও কি জানা যায়? হ্যাঁ, এগুলো আমরা এই যে পরের চ্যাপ্টার আছে ইনকোটার্মস, ওখানে পড়বো। এখন যদি শর্টকাটের মুখে বলি, যে এক্সপোর্ট এলসির কাগজ দিতে হবে, তারপর বিল অফ লেডিং, আমি যে আমার হচ্ছে পোর্টের ডকুমেন্ট, আমি যে ওরে পাঠাচ্ছি, পোর্ট দিয়ে যে আমি খালাস করতেছি, আমি যেই বিমানে যেই জাহাজে তুলে দিছি ভেসেল, সেই ভেসেলের ইনফরমেশন, কন্টেইনার কয়টা আছে, কয়টা কন্টেইনারে আমার প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টের প্যাকিং লিস্ট, যে আমার টোটাল কার্টুন কয়টা হয়েছে, আমার কি কার্টুন 40টা না 50টা। এবার প্যাকিং লিস্টের ভিতরে আমার হচ্ছে এম সাইজের 2000 পিস, এল সাইজের 3000, এক্সেল সাইজ 3000, সব দিতে হয়। তারপরে হচ্ছে ইনিশিয়ালি আমার আর ওর চুক্তি কি হয়েছিল, প্রোফর্মা ইনভয়েস, বা যেটাকে ওই শান্ত বলতেছিল পারচেস অর্ডার, প্রোফর্মা ইনভয়েস বা পারচেস অর্ডার, ওটা দিতে হয়। তারপরে হচ্ছে শেষে আমি টাকাটা পে করছি, এটা পেইড কমার্শিয়াল ইনভয়েস, ওইটা দিতে হয়। তারপরে হচ্ছে টেকনিক্যাল প্যাকেজ, এই প্রোডাক্টটার মানে ডিটেলসগুলো, যে এইটা কি প্রোডাক্ট, এটার স্পেসিফিকেশনস কি কি, টেকনিক্যাল প্যাকেজ, টেক প্যাক। তারপরে হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ফরওয়ার্ডিং, সিএনএফ লেটার, যে আমি আমার যে থেকে বাংলাদেশের পোর্ট থেকে যে জিনিসটা ক্লিয়ার দিয়ে দিছে, এখানে কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট নাই বা অবৈধ ভেজাল কোনো প্রোডাক্ট নাই, এখানে ঠিক আছে, ও ক্লদিং আইটেম বলছে, ক্লদিং আইটেমও এক্সপোর্ট করতেছে, সব কিছু ডকুমেন্টস দিতে হয়। এই ডকুমেন্টস হচ্ছে বাংলাদেশ থেকে যে সেলার, বিক্রেতা, সে আবার আমেরিকাতে বায়ারের কাছে পাঠাবে। বায়ার আবার আমেরিকাতে গিয়ে সে ওই ডকুমেন্টসগুলো নিয়ে নিউ ইয়র্কের বন্দরে যাবে, নিউ ইয়র্কের বন্দরে গিয়ে সে পণ্য খালাস করবে। খালাস করার পর আমেরিকার বায়ার তার আমেরিকার ব্যাংকে গিয়ে বলবে যে হ্যাঁ, আমি আমার পণ্য বুঝে পেয়েছি, এবার টাকাটা ছেড়ে দেন। তখন আমেরিকার ব্যাংক আবার বাংলাদেশের ব্যাংকে বলবে যে হ্যাঁ,
তুমি এবার তোমার ওই যে ক্লায়েন্ট তাকে টাকাটা দিয়ে দিতে পারো। এটা হচ্ছে না দেখাই মুখে বলে দিলাম, না এখন জাস্ট একবার দেখাইনি। তারপরে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ব্যাংক সম্পর্কে পড়বো। শুরুতেই নোকিয়ার মতো কানেক্টিং পিপল হচ্ছে দুই দল চুক্তি করতেছে, ক্রেতা বিক্রেতা। চুক্তি করার পরে হচ্ছে এই যে যে ক্রেতা আমেরিকার যে লোক, সে হচ্ছে ইম্পোর্টার ব্যাংক বা ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করবে, যে ব্যাংক অফ আমেরিকার কাছে যাচ্ছে আমেরিকাতে, যে ওখানে গিয়ে রিফাত গার্মেন্টসের রিফাতের নামে একটা এলসি ইস্যু করে। তারপরে সেটা বাংলাদেশে ইবিএল আসতেছে। ইবিএল এর লোক কে ছিল সেদিন? ইবিএল এর কে দাঁড়াইছিল? আফরিন দাঁড়াইছিল। ছিল বায়ার। তো আফরিন হচ্ছে এক্সপোর্টার ব্যাংক বা হচ্ছে ওইটা ড্রয়িং ব্যাংকও বলে বা ওইটা হচ্ছে কনফার্মিং ব্যাংকও বলে। এটার ভূমিকার উপর ভিত্তি করে এখানে ব্যাংকের নাম চেঞ্জ হয়। এখানে একাধিক ব্যাংকও যুক্ত হতে পারে, যেমন ঢাকা ব্যাংকের এক্সাম্পল দিয়েছিলাম। তো তারপর সেই ব্যাংক রিফাতকে কন্ট্যাক্ট করবে যে আপনার নামে এই এলসিটা আসছে, বা ওই এলসির চুক্তিগুলো ফাইনাল হওয়ার আগেও ব্যাংক রিফাতের সাথে করবে যে ওই আমেরিকা থেকে আপনার নামে এই এলসি ডকুমেন্ট আসছে, আপনি কি সম্মত কিনা, এই চুক্তিগুলোতে আপনি সম্মত কিনা, যে আপনাকে 14 দিন পরে 30% টাকা দিবে, 145 দিন পর মানে 4.5 মাস পর 135 দিন, 120 প্লাস 15, 4.5 মাস পর আপনাকে বাকি 70% পেমেন্ট দিবে, আপনি এটা রাজি কিনা। এবং ও যখন বলবে রাজি, তখন ঠিক আছে, এটা ড্রাফটিং হয়ে কনফার্ম হয়ে গেল, ডকুমেন্ট চলে গেল। এরপরে ওর কাজ কি? ও 120 দিন মিলে জিনিসপত্র বানাবে, বা 14 দিনের মাথায় ব্যাংক থেকে গিয়ে ওই 30% টাকাটা তুলে আনবে। তারপরে ও জিনিস প্রোডাকশন কমপ্লিট করে শিপমেন্ট করে দিবে। শিপমেন্ট করে ও আবার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবে এদেরকে। ওই যে কোন ডকুমেন্টস? এলসি ডকুমেন্টস। এটা শুধু প্রোডাক্ট না, প্রোডাক্ট অ্যান্ড ডকুমেন্টস, কারণ ডকুমেন্টস ছাড়া এ কি খালাস করতে পারবে না। তারপর প্রোডাক্ট পাঠিয়ে দিল, এই প্রোডাক্টটা ছাড়াই নিল, প্রোডাক্টটা ছাড়াই নেওয়ার পরে এর ব্যাংকে গিয়ে বলবে যে হ্যাঁ এবার এই যে 8 নাম্বার না, 8 নাম্বার না, এটা হচ্ছে বায়ার। হ্যাঁ, ডকুমেন্টস তো এই যে একে ডকুমেন্টস দিল না, ডকুমেন্টস দেওয়ার পরে কি কোনো ছাড়াই নিছে, ছাড়াই নেওয়ার পরে এই যে 9 নাম্বার যেটা, ও এবার ওর ব্যাংকে বলতেছে টাকাটা ছেড়ে দাও। ভুলে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, টাকা ছেড়ে দেওয়ার পরে এই যে টাকাটা, তারপরে হচ্ছে রিফান্ড গার্মেন্টস রিফান্ডের কাছে টাকাটা চলে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা বিভিন্ন রকম ব্যাংক, এখানে বিভিন্ন রকম কোন কোন ব্যাংক আছে সেই ফ্লোচার্ট, এই যে এটা কিন্তু এই ফ্লোচার্টটা বুঝাইলাম, নিজেরা বানায় বুঝে লিখে যাবে কিনা? হ্যাঁ, ইয়ে পারবে? সুবর্ণা পারবে? সুবর্ণা না পারলে একটু স্মৃতি, চমন বা রিফাত বুঝিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এই এলসির বিজনেসে কি কি রকমের ব্যাংক থাকতে পারে? এবার শুরুতে আমরা বলি এখানে পার্টি কয়টা, বা মূল পার্টি কয়টা? যেমন পর্তুগাল, তারপর হচ্ছে ব্রাজিল, এরা কাদের সাপোর্ট করতেছে? স্পেনের সাপোর্ট করতেছে। আর আর্জেন্টিনাকে আর্জেন্টিনাই সাপোর্ট করতেছে, ঠিক আছে? তো এবার ধরে নিচ্ছি এক সাইড হচ্ছে ইস্যুইং ব্যাংক, যে হচ্ছে বায়ারের পক্ষ হইতে কাজ করতেছে, আর আরেকজন হচ্ছে সেলারের পক্ষ হইতে কাজ করতেছে, যেটা এক্সপোর্টার্স ব্যাংক, বা যেটা এই যে এক্সপোর্টার ব্যাংক, তারপর কি অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাভেলেবল উইথ ব্যাংক, বা কনফার্মিং ব্যাংক, বা ড্রয় ব্যাংক। এটা তার বিভিন্ন ভূমিকা অনুযায়ী তার নাম চেঞ্জ হয়। ওকে, ব্যাংক একটাই থাকে, একাধিক ব্যাংকও থাকতে পারে। আমি যে ব্যাংকে যাব ওইটা তো একটাই থাকে, মানে শুরু হবে দুইটা ব্যাংক দিয়ে, শুরু হবে দুইটা পার্টি দিয়ে, দুইটা ব্যাংক দিয়ে। এবার ওই দুইটা ব্যাংক তাদের নিজেদের আন্ডারে আরো অনেক ব্যাংক আনতে পারে। এটা কি ব্যাংকের ইচ্ছা? ব্যাংকের ইচ্ছা বা ব্যাংক বাস্তবতা হচ্ছে ইচ্ছা না, এটা হচ্ছে ব্যাংকের মাজবুরি। কথাটা বুঝতে পারছি? কারণ ব্যাংক কি একটা এলসি নিয়ে গুলশান বা বনানী ব্রাঞ্চ, ও একটা ব্যাংক এলসি নিয়ে ওর ব্যবসা চলতেছে, এত বড় ব্যাংক, ওর তো বিদ্যুৎ বিল কত আসে মাসে? শুধু একটা এলসি দিয়ে ওর বিদ্যুৎ বিলের টাকা উঠবে? হ্যাঁ, তো তারপরে হচ্ছে তারপরে ওর যে এমপ্লয়ীদের হাই স্যালারি, গুলশানে একটা নরমাল ছোটখাটো শোরুম, সেটা 2 লাখ টাকা বিল আসে কারেন্ট বিদ্যুৎ বিল। হ্যাঁ, আসতে পারে, আসতে পারে না শিওর। আচ্ছা আসে, ঠিক আছে, মানলাম, আমি তো দেখিনি এই আর কি। আচ্ছা, তো অ্যাকসেপ্টিং ব্যাংকটাকে, অ্যাকসেপ্টিং ব্যাংকটা হচ্ছে মূলত লেটার অফ ক্রেডিট ইস্যুইং ব্যাংক, যে আগে ইস্যুইং ব্যাংকটা বুঝে নিই। ইস্যুইং ব্যাংকটাকে যে ইস্যু করতেছে ব্যাংক অফ আমেরিকা, হ্যাঁ, বা ইংল্যান্ডের ক্ষেত্রে এইচএসবিসি, রাইট। তো যে ব্যাংকটা এলসি ইস্যু করতেছে সেই ইস্যুইং ব্যাংক, আর ওই এলসিটা যে অ্যাকসেপ্ট করতেছে সে কি ব্যাংক? অ্যাকসেপ্টিং ব্যাংক।
অ্যাকসেপ্টিং ব্যাংক। হ্যাঁ সুবর্ণা, কি আমরা বুঝতেছি ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টিং ব্যাংক? হ্যাঁ কি অ্যাকসেপ্ট করে, কি ইস্যু করে দিচ্ছে? এই তো এই কি কেন এই প্রশ্ন করতে করতে আমরা উত্তর পেয়ে যাব। হ্যাঁ কি ইস্যু করে দিচ্ছে? হ্যাঁ শুরুতে কি অ্যামাউন্ট পাঠায়? হ্যাঁ হ্যাঁ একটা ডকুমেন্ট পাঠায়। ওই ডকুমেন্টটা যে বানাচ্ছে সে কোন ব্যাংক? ডকুমেন্টটাই হচ্ছে লেটার অফ ক্রেডিট এলসি। আচ্ছা ডকুমেন্টটা হচ্ছে এলসি, ওই ডকুমেন্টটা যে বানাচ্ছে সে কি ব্যাংক? ইস্যুইং ব্যাংক। ফ্রেশ লাগবে। আর ওইটা যে অ্যাকসেপ্ট করতেছে বিপরীত সাইডে বাংলাদেশে ইবিএল আফরিন যে যেমন ছিল ইবিএল, ও কি ব্যাংক তাহলে? অ্যাকসেপ্টিং ব্যাংক। এবার ওই অ্যাকসেপ্টিং ব্যাংকের সাথে যদি সাথে আরেকজনকে অ্যাকসেপ্টিং ব্যাংক নিজের আন্ডারে নিয়ে নেয় বা নিজের দলে নিয়ে নেয়, যে আমি একা পারতেছি না, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সিটি ব্যাংকে ডাকলাম, ঢাকা ব্যাংক না, ঢাকা ব্যাংকে অন্য অন্য কাজে ডাকবো, ঢাকা ব্যাংক এখন থাকুক, সিটি ব্যাংকে ডাকলাম, মানে ইবিএল পারতেছি না বা ইবিএল একা রিস্ক নিতে চাচ্ছি না, এত বড় একটা বিজনেস, ওর সাথে $2 মিলিয়ন, $2 মিলিয়ন মানে কি $20 লাখ, $20 লাখ মানে কত কোটি টাকা? 20 গুণ 100, হ্যাঁ 2.5 কোটি, হ্যাঁ 2.5 কোটি টাকা। তাহলে 2.5 কোটি টাকার রিস্ক, এই টাকাটা তো ওরেই দিতে হবে, ওই যে রিফাত গার্মেন্টসের মালিক তারাই তো দিতে হবে 2.5 কোটি টাকা ব্যাংকের তরফ থেকে। ইবিএল ভাবতেছে আমার যদি হঠাৎ করে এত টাকা না থাকে তাহলে তো ও আমার উপর মানে অসন্তুষ্ট হয়ে যাবে, ও তখন একটা ব্যাড রিপোর্ট পাঠাইলে আমি আর বিজনেস পাবো না পরবর্তীকালে। এই জন্য আগে থেকেই ও নিজের সাইডে আরেকজনকে নিচ্ছে অ্যাডভাইজিং করার জন্য বা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাইলে ও কি ছোট ব্যাংকের কাছে যাবে না ওর সম্মান বা বড় ব্যাংকের কাছে যাবে? তাহলে ইবিএল তখন যাচ্ছে সিটি ব্যাংকের কাছে। আমরা সরকারি ব্যাংকগুলোকে এক্সাম্পলে আনতেছি না, বেসরকারি ব্যাংক দিয়ে বলতেছি। আবার এই যে the bank to which the issuing bank forwards the letter with instructions to notify the exporter. আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ যেটা বললাম ওইটা অ্যাডভাইজিং না, আমি এতক্ষণ যেটা বললাম ওটা হচ্ছে অ্যাভেলেবল উইথ ব্যাংক। The bank authorized in the letter of credit to effect payment under accept or negotiate letter of credit. মূলত ইবিএল নিজে এলসি লোনটা নিতে পারতেছে না, যে টাকাটা যে ক্যাশ টাকা যে দিতে হবে রিফাতকে, এইটাও যদি কনফিডেন্স না পায়, ও সাথে আরেকজন ব্যাংকে নিবে, সেই ব্যাংকটা হবে হচ্ছে সিটি ব্যাংককে নিলে সেটা হবে অ্যাভেলেবল উইথ ব্যাংক। কথাটা বুঝে গেছে? তাহলে অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে আরো আগের ব্যাংক। যখন আমি বললাম না যে রিফাত আর চমন একজন আরেকজনকে চিনে না, ধরে নিচ্ছি রিফাত হচ্ছে রিফাত ব্যাংক, চমন হচ্ছে চমন ব্যাংক, ওরা দুজন যে এলসির বিজনেস করবে, ওদের একজনের সাথে আরেকজনের কোনো বিজনেসের রেকর্ড নাই আগে। রিফাতকে বলা হয়েছে বাংলাদেশের একটা ব্যাংক খুঁজে নাও, রিফাত চিনে না, কিন্তু রিফাত ইন্ডিয়ার মাহিন ব্যাংককে চিনে। এবার রিফাত মাহিনকে বললো যে আমাকে বাংলাদেশের একটা ব্যাংকের সাথে রেকমেন্ড করো বা পরিচয় করায় দাও। রিফাতকে তখন মাহিন এই চমনের সাথে পরিচয় করায় দিল। এতটুকু পর্যন্ত বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া মাধ্যম হয়ে গেল এখানে। তাহলে অ্যাডভাইজিং ব্যাংককে কানিজ বুঝে নাই, এটা বুঝে গেছে? মাধ্যমিক তো মাধ্যম হিসেবে কাজ করতেছে, দুইজনের ভেতরে মাধ্যম হিসেবে কাজ করতেছে। আর এই যে চমনের সাইডে যে সুবর্ণা বসে আছে বা হচ্ছে স্মৃতি বসে আছে, এখন স্মৃতি যদি সিটি ব্যাংক হয়, ও তাহলে ওর সাথে কি ব্যাংক হচ্ছে? চমনের সাথে অ্যাভেলেবল উইথ ব্যাংক হচ্ছে। এবার এই এলসিটা মূলত এলসিটা ছিল কার? এলসিটা ছিল হচ্ছে ব্যাংক অফ আমেরিকার সাথে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এর। এবার ওখানে যদি মেঘনা ব্যাংক যদি ছোট ব্যাংক, বড় ব্যাংক কি আছে? সব বেসরকারি। ব্র্যাক ব্যাংক। এবার ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আচ্ছা ব্র্যাক ব্যাংক কি বলি, তো এই ব্র্যাক ব্যাংক হচ্ছে এলসির ভিতরে ঢুকছে। The bank which at the request of issuing bank adds its confirmation to the letter of credit. এই যে তাহলে এখানে ক্লিয়ার হয়, এখানে ইবিএল নিয়ে কথা হচ্ছে না, এখানে ইস্যুইং ব্যাংক নিয়ে কথা হচ্ছে। তাহলে আমরা আমেরিকাতে ফেরত চলে আসছি। ধরে নিচ্ছি কানিজ এখন ওই রিফাতের পিছনে বসে আছে, মানে আমেরিকাতে আছে। ব্যাংক অফ আমেরিকার সাথে
সিটি ব্যাংক, এটা কিন্তু আচ্ছা সিটি বললে কনফিউজ হয়ে যাবে না। চেস ব্যাংক, চেস কিন্তু আমেরিকার একটা ব্যাংক, ঠিক আছে। এবার ধরে নিচ্ছি রিফাত যে এলসিটা খুলছে, রিফাত এলসি খুলতেছে। রিফাত কি? রিফাত হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। এবার রিফাতের মনে হচ্ছে আমার একজনকে সাথে নেওয়া দরকার। ওই যে তখন এখানে যেমন ওই যে অ্যাভেলেবল উইথ ব্যাংক নিচ্ছিল আর কি, তো রিফাত তার সাথে যদি কোনো ব্যাংকে নেয় তখন ওই ব্যাংকটার নাম কি? যেমন এখানে ওই ব্যাংক অফ আমেরিকার সাথে চেস ব্যাংক অথবা বিবিভিএ অথবা হচ্ছে ডিসকভার অথবা ইউএস ব্যাংক অথবা রিজিয়ন, এখানে আরো যারা যারা আছে আর কি, স্যার ওয়েলস অ্যান্ড ফার্গো, জেপি মর্গান। বাংলাদেশের যে ব্যাংকটা ছিল, হ্যাঁ মানে EBL, হ্যাঁ, এটার জন্য চমন বা অন্য একজন যে আছে হচ্ছে কি এই অ্যাভেলেবল ব্যাংক, তো এটা আমেরিকার ক্ষেত্রে কেন চেঞ্জ হয়েছে? এটা তো ওর ক্ষেত্রে অ্যাভেলেবল না, আমি বললাম না এখানে দুইটা পার্টি, বিপরীত পার্টি, একটা হচ্ছে আর্জেন্টিনার পার্টি, একটা অ্যান্টি আর্জেন্টিনার পার্টি। অ্যান্টি আর্জেন্টিনা যারা আছে তারা সব একত্রিত হচ্ছে, আর যারা প্রো আর্জেন্টিনা যেমন প্রো আর্জেন্টিনা যারা ইয়েকে স্পেনকে হেড করে, ধরে নিচ্ছি ফ্রান্সরা চাচ্ছে আর্জেন্টিনা জিতুক, যে আমাদেরকে হারাই দিছে, তখন ফ্রান্স আর আর্জেন্টিনা যে একসাথে হচ্ছে, ওখানে কি এর সম্পর্ক আছে? ব্রাজিল বা কারোর সাথে ফ্রান্সের সম্পর্ক আছে? কথাটা বুঝতে পারিনি। না, আর্জেন্টিনা কি খেলতেছে? খেলা দেখি অন্য কিছু। অন্য কিছু? স্যার বাংলাদেশ রাজনৈতিক আছে ঐক্যজোট মহল, আচ্ছা হ্যাঁ, রাজনীতি দিয়ে আওয়ামী লীগের সাথে কে কে গেছিল? আওয়ামী লীগ জাতীয় পার্টি, তারপর হচ্ছে জাতীয় পার্টি তো সাথে যায়। জাসদ ওটাও বুঝবে না, পলিটিক্স মনে হয় বুঝবে না। জাসদ বাসদ এগুলো চিনো? না, তো ওটা আরো পড়ি না, ওটা বুঝবে না। খাবার দিয়ে স্যার খাবার দিয়ে খেলা। খেলাই খেলাটাই তো ঠিক খেলার নাম আচ্ছা। ফালতু খেলছে ফ্রান্স রে কে হারাইছে? খেলা দেখি স্পেন কারে হারাই উঠছে? তাও জানি। আমি বললাম ফ্রান্স রে হারাই উঠছে। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন নাই তো। না, স্পেন ফ্রান্স রে হারাই উঠছে, তাহলে ফ্রান্স কি এখন স্পেনকে সাপোর্ট করবে? না, ইম্পসিবল তাইলে ফ্রান্স কাকে সাপোর্ট করবে, বা ফ্রান্সের সমর্থক যারা কাকে সাপোর্ট করবে? আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। কেন কারণ তারা চায় না স্পেন জিতুক। আগের বছর যে ফাইনাল ওদের হারাইছে মানে আগের বছর নাই যে 26 তো অতীতে কত কিছু হলো, যে বর্তমানটাই ম্যাটার করতেছে না। তার মন খারাপ, এটা বোঝা যাচ্ছে। তাকে কেউ টিস করবেন না, ঠিক আছে? এই কাছে বেশি দিবা আমি আর্জেন্টিনা বাইরে সব করে ফালতু হয়তো আজকে বাসার পরিবেশ খারাপ আছে, একটু মোটা বাবা আছে, কেউ তাকে প্যারা দিবেন না, আমি রুমে থাকা অবস্থায় দিবেন না। আচ্ছা, তো এবার যেটা বলতেছি যে দুইটা পার্টি যেখানে আমার ইনভলভ আছে, একটা হচ্ছে ক্রেতার বায়ারের পার্টি, তার ব্যাংকের নাম কি? ব্যাংক অফ আমেরিকা বললাম। হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন আছে। এবার ব্যাংক অফ আমেরিকা নিজে তার মনে হচ্ছে আমি এলসি একা করতে পারবো কি, বা এখন আমি পারতেছি, 4 মাস পর কি হবে আমার গ্যারান্টি নেই, আমার লিকুইড মানি কমে যেতে পারে, তখন আমার আরেকটা ব্যাংকে আমার সাথে রাখতে হবে। তখন বাংলাদেশের মতোই আর কি। হ্যাঁ, বাংলাদেশের মতোই, কিন্তু এটা হচ্ছে যে সমান সমানের, একটা হচ্ছে ডান বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। কথা বুঝতে পারছি? ওইটার মতো তো অবশ্যই, কিন্তু ওইটা না। তাহলে তো এটাও অ্যাভেলেবল উইথই বলতে পারতাম। আমি তো এটাই বলছি। হ্যাঁ, ওটা বলতে পারবো না। মানে কি নিজের দেশেরটা আলাদা আবার অন্য দেশেরটা আলাদা নিজের দেশ অন্য দেশ না। আচ্ছা, এটা কি বাইরের ক্ষেত্রে ক্রেতার দেশ, নিজের দেশ অন্য দেশ বলে এখানে কোনো ওয়ার্ড নাই। হ্যাঁ, বায়ার আর সেলার নিজের দেশ অন্য দেশ বলে কথা নাই। একটা হচ্ছে ক্রেতার দেশ, একটা হচ্ছে বিক্রেতার দেশ। বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। আমেরিকা থেকে কিনতেছে ক্রেতা, আর আমরা বিক্রি করতেছি বাংলাদেশ বিক্রেতা। এটা ভিয়েতনামও বিক্রেতা হতে পারে, চায়নাও বিক্রেতা হতে পারে, আফ্রিকার নাইজেরিয়াও বিক্রেতা হতে পারে, মরিশাসও বিক্রেতা হতে পারে। এখানে ক্রেতা কে বাংলাদেশ না আমেরিকা? কিনে কে? পোশাক বাংলাদেশ কি আমেরিকা থেকে কিনে আনে পোশাক? আমেরিকা বাংলাদেশ থেকে। তাহলে ক্রেতাকে আড়ং হচ্ছে কানিজ আড়ংয়ে গিয়ে প্রোডাক্ট কিনে, তাহলে আড়ং ক্রেতা, তাই না? আমি ক্রেতা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি আমেরিকা কিনে তাহলে ক্রেতাকে আমেরিকা। এবার ওই ক্রেতার দেশের ব্যাংক যে এলসিটা খুলতেছে ইনিশিয়ালি, সে যদি তার সাথে আরেকজনকে রাখে, যে আমি একা ব্যাংক কনফিডেন্স মানে আমি রিস্ক নিচ্ছি না, সাথে আমি এই যে চেস ব্যাংকে নিলাম বা ওয়েলস ফার্গোকে নিলাম বা জেপি মর্গান, এই যেগুলো সব আমেরিকার ব্যাংকের নাম, গোল্ডম্যান সাকস একে নিলাম, বা ক্যাপিটাল ওয়ান এটাকে টিডি, ইউএস ব্যাংক বা টুরিস্ট ব্যাংক, অনেক জুইশ নেম, এদেরকে আমি নিলাম, যে কোনো একজনকে, ওই ব্যাংক অফ আমেরিকা সে নিল, তাহলে ওর সাথে যে যে যুক্ত হচ্ছে ওটার নাম কি? ওটার নাম হচ্ছে কনফার্মিং ব্যাংক। এগুলো একটু বোঝা লাগবে, কিন্তু এগুলো চলে আসতে পারে।
10 সেট কোশ্চেন করা লাগবে বাইরের নিচে যে হেল্প করবে 10 সেট এ সেট বি আমাদের তো একসাথে করা লাগবে কোনটা আসবে তো আমি জানি না ও হ্যাঁ 10টা বুঝতে পারছি। হ্যাঁ ওই তো দুইটার ভিতরে 10টা কোশ্চেন আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাবছিলাম 10টা কি করবে? মানে 10 সেট মানে হচ্ছে ওইটাই আর কি হ্যাঁ আমাদের বুঝতে 10 মার্কের 100 মার্কের কোশ্চেন করা লাগবে আর কি 10 মার্কের 10টা সেট কনফার্মিং ব্যাংক ক্লিয়ার হইছে নাকি আরেকবার বোঝাতে হবে খেলা বোঝে না পলিটিক্স বোঝে না আর অন্য কোনো কিছু দিয়ে বোঝাতে হবে খাবার দিয়ে বোঝাতে পারলে খাবার দিয়ে বোঝাতে হবে খাবার সব যেমন ইয়েতে ইয়ে কি বলে ইফতারের মিক্সে কেউ জিলাপি দেয় কেউ জিলাপি দেয় না। ইয়েস স্যার জিলাপি কেন দেন ভালোই তো ভালোই তো লাগছে ভালোই তো লাগে। এখন ক্লাসের মিক্স রিঅ্যাকশন দেখে আমি বলবো না আমি কোন সেটে আছি হ্যাঁ স্যার, ভালোই তো লাগে। জিলাপি পছন্দ করে হ্যাঁ ঝালের সাথে মিশে আমার সেম লাগে ওদের টেস্ট খারাপ এবার মানে কোনো ভাই এই যে এবার ঢাকা ব্যাংকের কাহিনী আসতেছে বাংলা আমেরিকার ব্যাংক অফ আমেরিকা আমেরিকার ব্যাংক অফ আমেরিকা এদিকে হচ্ছে বাংলাদেশের উদাহরণ ছিল আফরিন ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবার রিফাত বলল যে না আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে ইয়ে করবো না আফরিনের সাথে রিফাতের গ্যাঞ্জাম আছে ও হচ্ছে আফরিনের ব্যাংক থেকে রিফাত টাকা নিবে না এখন রিফাত তখন বলতেছে কি আমার হচ্ছে ঢাকা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট আছে আমার এমপ্লয়ীদেরকে আমি ওখান থেকে স্যালারি দিব আমাকে টাকাটা ঢাকা ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করেন তখন আফরিন ইবিএল থেকে নিজের দেশের ভিতর ঢাকা ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দিল এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে টাকা পয়সা চলে আসছে সব প্রথমে 30% আসছে ধরে নিলাম আমি 30% দিয়ে আসছে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে ব্যাংক অফ আমেরিকা থেকে ইবিএল ব্যাংক অফ আমেরিকা থেকে ইবিএল আসছে এবার রিফাত বলতেছে আমি ইবিএল থেকে নিব না টাকা আমার ইবিএল এ কোনো অ্যাকাউন্ট নাই কেন নিবে স্যার প্রথমে তো পাঠাইছিল না আর ওদিকে ঢাকা ব্যাংকের তুমি তো সেদিন বললা যে না আমি যদি ইবিএল থেকে না নিতে চাই তুমি বলছিলা তারপরে আমি আবার নতুন ব্যাংক আবিষ্কার করছি এই কি বলছে খেয়াল নেই আমি বলছি হ্যাঁ। ঢাকা ব্যাংকের যে তুমি ইবিএল থেকে নিবা না টাকা তুই বলি না তুই যদি না নিতে চাস সেই ক্ষেত্রে কি করবি না নিতে চাইলে তখন আমি ডিফারেন্ট ব্যাংক থেকে নিব কোনো না কোনো ব্যাংক থেকে তো নিতেই হবে ব্যাংক ছাড়া তো অন্য কবত থেকে আমি এরকম হিউজ অ্যামাউন্ট নিতে পারবো না তাই না জুয়েলারি স্টোর থেকে গোল্ড টোল্ড নিয়ে নিলে ওটা অন্য কথা রাতের অন্ধকারে কিন্তু ব্যাংক দিনের আলোয় নিতে গেলে তো ব্যাংক থেকে নিতে হবে হ্যাঁ তো ওখানে তখন ইস্টার্ন ব্যাংক থেকে ধরে নিচ্ছি রিফাতের অ্যাকাউন্ট আছে ঢাকা ব্যাংকে রিফাত তো রিফাত গার্মেন্টস এর মালিক ওর আন্ডারে 2000 জন এমপ্লয়ি চাকরি করে ওদেরকে জুলাই মাসে স্যালারি দিতে হবে না যখন আগস্টের পড়বে আগস্টের 3 তারিখ জুলাই মাসে স্যালারি দেওয়া লাগবে কিনা হ্যাঁ জি স্যার হ্যাঁ তো ওই বেতনটা তখন ধরলাম ঢাকা ব্যাংকে টাকা ঢুকলো ঢাকা ব্যাংক থেকে ও স্যালারিটা দিয়ে দিল কথাটা বুঝতে পারিনি তো এই যে স্যালারি অ্যাকাউন্টের টাকাটা আসবে আসবে হ্যাঁ হ্যাঁ এই যে আসতেছে এবং ওখান থেকে যে টাকাটা আমি তুলতেছি যেই ব্যাংক থেকে টাকা তুলতেছি ওই ব্যাংকের নাম কি যেখান থেকে উইথড্র করতেছি যেখান থেকে ড্র করতেছি ড্র করা মানে টানা এই যে ইয়ার্নে ড্রয়িং করছি না বা ওই যে রেফেল ড্রতে কি বোঝায় একটা জিনিস টানা হয় উইথড্র তো লাগাই দেবে হ্যাঁ, হ্যাঁ। ওই তো এটাও শব্দ ভেঙে টেঙে বুঝাই দিচ্ছি ড্র জিনিসটা কোন জায়গা থেকে আসছে ড্র মানে টানা তাইলে ড্রয় ব্যাংক হচ্ছে এবার আমি বলি যে হচ্ছে অ্যাভেলেবল উইথ ব্যাংক ও নিজে কি ড্রয় ব্যাংক হইতে পারে না মানে ওই যে তখন বললাম না ইবিএল একা পারতেছে না ইবিএল এর সাথে সিটি ব্যাংক যুক্ত আছে ও তো পারে স্যার হইতে পারে ওটা আমি ওটাই বলতেছি যে একটা ব্যাংকই একই সাথে অ্যাকসেপ্টিং ব্যাংক হইতে পারে অ্যাভেলেবল উইথ ব্যাংক হইতে পারে ড্রয় ব্যাংক হইতে পারে আবার একই ব্যাংক ইস্যুইং ব্যাংক হইতে পারে অ্যাডভাইসিং ব্যাংক হইতে পারে কনফার্মিং ব্যাংক হইতে পারে কথা বুঝতে পারছি এটা জাস্ট সংজ্ঞার উপর বা তার কাজের উপর ডিপেন্ডেন্ট আমি যখন এসে এখানে মার্চেন্ডাইজিং পড়াচ্ছি আমি মার্চেন্ডাইজিং এর কোর্স টিচার আমি যখন অ্যাপারেল 1 পড়াচ্ছি অ্যাপারেলের কোর্স টিচার ব্যাপারটা বুঝতে পারছি আমার ভূমিকার উপর নাকি আরো উদাহরণ লাগবে না রান্নার एग्जांपल দিতে গেলে ও যদি কন্টিনেন্টাল কোনো ডিশ বানায় ও কন্টিনেন্টাল শেফ ও যদি ইন্ডিয়ান কুজিন বানায় ইন্ডিয়ান শেফ থাই বানালে থাই শেফ আচ্ছা এবার নিচে আমি আমি কোশ্চেন করতে গেলে এক্সপোর্টার কবে ছিল যেদিন পড়াইছিলাম সেদিন তোরা দাঁড়াইছিলি দেরি করার কারণে স্যার তারা করাইলো না দেরোর কত খারাপ স্যার জানেন গ্রুপে যে দেরি করার লেগে ছবি তুলছে আচ্ছা তাহলে এক্সপোর্টার বেনিফিশিয়ারি সেলার একই মানুষ ইম্পোর্টার অ্যাপ্লিকেন্ট বায়ার একই মানুষ সন্দেহ আছে এই দুটো নিয়ে না ইস্যুইং ব্যাংক কোনো কনফিউশন আছে না। রিইম্বার্সিং ব্যাংক কি ধরে নিচ্ছি ব্যাংক অফ আমেরিকা
ওইটা হচ্ছে এখন বাংলাদেশে বর্তমানে ইসলামী ব্যাংকের যে অবস্থা চলতেছে, ব্যাংক অফ আমেরিকার আমেরিকাতে এখন ওই অবস্থা চলতেছে, যে গ্রাহকরা সব আসছে, এসে ধর্ণা দিচ্ছে, ওখান থেকে টাকা পাচার হয়ে সুইজারল্যান্ডে চলে গেছে। বা ওই ইনফান্তিনোর দেশ কোন দেশ? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। হ্যাঁ, তো ওই কিসের দেশ? ফিফার প্রেসিডেন্ট, সুইজারল্যান্ড। যে তাকে ধরে নিচ্ছি ওই ব্যাংক অফ আমেরিকার অ্যাকাউন্ট থেকে আর্জেন্টিনা কর্তৃপক্ষ টাকা পাঠাইছে, মানি লন্ডারিং করছে, স্যার গুড এক্সাম্পল স্যার। বড় একটা অ্যামাউন্ট। অনেকে হয়তো বুঝতেছে না, তারা বুঝছি ঠিক আছে স্যার পিছনে দুইজনের দেখে মনে হচ্ছে এরা স্ট্যাচু হয়ে গেছে। বুঝবে না ওরা। আচ্ছা কষ্ট পাইছে স্যার ও ডিপ্রেস তো যেটা বলতেছি, ট্রমা থেকে বাইরে হতে পারতেছে না বলা ভাই। আরে স্যার কেমন করবে স্যার? আমি সাপোর্ট করি না কোনো 120 কোটি স্যার মাত্র দুইটা শট নিছে কেমন জি স্যার। বলটাই পায় না স্যার বলই পায় না স্যার। এখন কমিটির টিমকে কমিটির কাজ ফাইনাল পর্যন্ত তুলে দেওয়া, কারণ ফাইনালেও যদি জিতায় তাহলে তো পরের বার আর কেউ টিকিট কাটবে না। এটা স্যার এটা স্যার কেমন কমিটি যে আপনার মানে টাকা দেওয়ার পর রেড কার্ড দিয়ে দেয় কমিটির দরকার ছিল টিকিট বেচা, স্টেডিয়ামের টিকিট বেচা, কারণ টিকিট বেচার জন্য ফাইনালে তুলে দেওয়া লাগবে, কমিটি ফাইনাল পর্যন্ত তুলে দিচ্ছে। ঠিক আছে, শেষ। এরপরে স্যার ওদের হলো যে সম্পূর্ণ খেলার ধরনটাই ফাঁস হয়ে গেছে কালকে। কিভাবে করে দিচ্ছে এতগুলো ম্যাচ। ওই জন্য আমি রুমে থাকা অবস্থায় কেউ কাউকে কোনো টিস করবে না। আচ্ছা, ঠিক আছে। এবার রিইম্বার্সিং ব্যাংকের কথা আসতেছি, যে ধরে নিচ্ছি আমেরিকার যে ব্যাংক অফ আমেরিকা, আমেরিকার ব্যাংক অফ আমেরিকা, সে হচ্ছে এই করতে হ্যাঁ দেউলিয়া হয়ে গেছে। এখন ব্যাংক অফ আমেরিকাকে তো তাইলে এই যে তখন লিস্ট বের করলাম, তখন হচ্ছে যে সিটি ব্যাংকের কাছে যেতে হবে। এটা কিন্তু বাংলাদেশের সিটি না, না। সিআইটিআই। তখন বাংলাদেশের সিটি ব্যাংকে বলবে যে অমুক, ওই যে সেদিন কে ছিল, বাংলাদেশি ইমন ছিল, ইমন। এলসিটা খুলতেছিল কে, এইচএনএম এর এক্সিকিউটিভ ইমন। এবার এইচএনএম এর এক্সিকিউটিভ সে হচ্ছে তো ধরবে ব্যাংক অফ আমেরিকা কি ধরবে না যে তুমি আমার টাকা ফেরত দাও, তুমি তো এলসি করতে পারতেছো না, টাকা ফেরত দাও। তখন ব্যাংক অফ আমেরিকা এই যে সিটি গ্রুপ অথবা যে ওয়েলস ফার্গো তার কাছে যাবে, গিয়ে বলবে যে আমাকে এখান থেকে সেভ করো, যে আমি এখন দিতে পারতেছি না, তুমি আমাকে সেভ করো, ব্যাংকে সেভ করো। কারণ ওয়েলস এন্ড ফার্গো সে আবার একটা বিপদে পড়বে, তখন আবার হচ্ছে ইয়ে আসবে, হ্যাঁ, তখন আবার এই ব্যাংক অফ আমেরিকা এসে সেভ করবে, এই আর কি। তো বা এটাও বিজনেস, ওকে তো ইন্টারেস্টের প্রেক্ষিতে দিচ্ছে যে তোমার আমি এই টাকাটা লোন দিব 5% ইন্টারেস্টে বা 10% ইন্টারেস্টে। স্যার ব্যাংক অফ আমেরিকা দিবে হ্যাঁ, লোন, হ্যাঁ, ব্যাংকের সাথে তো লোনেই ইয়ে করে ডিল করে। তো যাই হোক, এইভাবে তাইলে এখানে ওয়েলস ফার্গো ব্যাংকটা কি ব্যাংক হয়ে যাচ্ছে? রিইম্বার্সিং ব্যাংক। রিইম্বার্স বলতে কি, আমার অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনছি, পছন্দ হয় নাই, বলে না যে আপনি রিটার্ন দিতে পারবেন 3 দিনের ভিতরে, হ্যাঁ, তখন হচ্ছে ডেলিভারি চার্জ কেটে বাকিটা দিয়ে দিবে। এটাই রিইম্বার্স করা, টাকা ফিরায় দেওয়া। যে ব্যাংকটা টাকা ফিরিয়ে দিচ্ছে ও হচ্ছে রিইম্বার্সিং ব্যাংক। স্যার এখন যদি স্যার ওই যে ধরেন স্যার ইসলামী ব্যাংক দায়িত্ব দিচ্ছে আপনার সিটি ব্যাংকে, আমি যদি সিটি ব্যাংক দিলে হয়ে যায় অন্য ব্যাংকে তখন আরেকটা রিইম্বার্সিং ব্যাংক 2 আসবে, হ্যাঁ আরেকটাই 2 লেভেলে 3 আসবে। ইসলামী ব্যাংক এক করে নিবে যায় হ্যাঁ, ইসলামী ব্যাংক অ্যাড করবে না, ওই মাদার ব্যাংক যে সে অ্যাড করবে, ইস্যুইং ব্যাংক যে অথরিটিটা ইস্যুইং ব্যাংকের আছে। যে চমন ভাবলো আমি আমার ফুটবল টিমে ইয়েকে আনবো, রিফাতকে আনবো, রিফাতকে এনে মনে হচ্ছে যে রিফাত আমাকে সাপোর্ট দিতে পারতেছে না, আমি এখন আরেকজনকে আনবো, মাহিমকে আনবো, এইরকম আর কি। তখন আরেকজনকে আনবে, এই আর কি। এবার ট্রান্সফারিং ব্যাংকটা কোন জায়গায়? এটা হচ্ছে সেদিন সিটে বসেছিল কে, স্মৃতি আর কে বসেছিল, চমন। আমি যে এক্সাম্পল দিলাম না, যে রিফাত যখন জিনিসপত্র চায়না থেকে কিনবে, রিফাতকে অপশন দেওয়া হয়েছিল সে কি ইন্ডিয়া থেকে কিনবে না চায়না থেকে কিনবে, চায়না। সব ভুলে গেছে নাকি? চায়না। মনে আছে? হ্যাঁ চায়না থেকে কার কাছ থেকে কেনার কথা ছিল? চায়না থেকে আর কিছু বলতে দিবে জেসমিন আক্তার, যে অ্যাক্সেসরিজ। এক্সেসরিজ ট্রিমস বলো না স্যার, যে হ্যাঁ। বানানোর পর ট্রিমস হয়, হ্যাঁ। তাই আমার কাছে এক্সেসরিজ বলছিল তো এটা জ্যাকেট বানাবে এর জন্য 10 টি হ্যাঁ, এই যে অ্যাক্সেসরিজ থেকে হচ্ছে রিফাত গার্মেন্টস প্রোডাক্ট কিনবে, তো তখন হচ্ছে ওর রিফাতের নামে যে এলসিটা আছে, সেই এলসির একটা নির্দিষ্ট অংশ কার নামে ট্রান্সফার করবে? স্মৃতির নামে, হ্যাঁ, যে অ্যাক্সেসরিজের নামে। এবার এর নামে যখন ট্রান্সফার করবে ওর ব্যাংকে, এসসিবি বলছিলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিঙ্গাপুর বেসড ব্যাংক, ওদের চায়নাতে ব্রাঞ্চ আছে। তো এখন আমি যে এলসিটা ট্রান্সফার করে দিচ্ছি, স্মৃতিকে মালিক করে দিচ্ছি ওই এলসির একটা অংশে, তখন যেই ব্যাংকের মাধ্যমে করতেছি ওই ব্যাংকের নাম কি? ট্রান্সফার। তো মানুষটাই বুঝতে পারছি ঠিক আছে? বুঝতে পারছি স্যার, সম্পূর্ণটা কি দিচ্ছে। স্যার ওভারটা স্যার জাস্ট আমি বলে আসি আচ্ছা, পুরোটা বলার আগে এই যে আজকে আরেক পাপি আছে, না 2 পাপি, এও না এলসি ক্লাস করে নাই। স্যার নিয়ে দাঁড়া করা আছে স্যার
এলসির ফ্লোচার্টটা খুব ছোট করে, এলসি সংজ্ঞা আর এলসি ফ্লোচার্ট। এলসি হচ্ছে একটা কাগজ, চুক্তিপত্র, যেটা বানাচ্ছে একটা ব্যাংক, ইস্যু করতেছে একটা ব্যাংক। দুইটা কিওয়ার্ড, এটা চুক্তিপত্র বা একটা কিওয়ার্ড, ইস্যুড বাই এ ব্যাংক, ক্রেতার তরফ থেকে বিক্রেতার নামে, ফ্রম বায়ার অন বিহাফ অফ সেলার। পয়েন্ট 2। হ্যাঁ, এরপরে এখানে কি কি জিনিস থাকে? না, এখানে তিনটা পয়েন্ট। প্রথমটা হচ্ছে চুক্তিপত্র, ডকুমেন্ট, যেটা ব্যাংক ইস্যু করতেছে। তারপরে এখানে একটা পার্টি থাকে ক্রেতা, বায়ারের পক্ষ, যে বানাচ্ছে কার নামে? সেলারের নামে। হ্যাঁ, তিনটা জিনিস চলে গেল। তারপরে ওখানে কি কি উল্লেখ থাকবে? ওখানে নির্দিষ্ট টাকার কথা উল্লেখ থাকবে। ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড টাইম, হ্যাঁ, স্টেটেড অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্টের কথা উল্লেখ থাকবে, একটা ফিক্সড টাইমের কথা উল্লেখ থাকবে, যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে টাকাটা দিতে হবে। $1 মিলিয়ন 135 দিনের ভিতর দিতে হবে। প্রথম 14 দিনে 30%, বাকি হচ্ছে 120 দিন পর বাকি হচ্ছে 70% দিতে হবে। কিসের বিপরীতে? কিছু ডকুমেন্টসের বিপরীতে। এই ডকুমেন্টসগুলো কোনগুলো? এই ডকুমেন্টসগুলো হচ্ছে আমি যে প্রোডাক্ট বুঝে পাইছি, এই যে আমি যে প্রোডাক্ট বুঝে পাইছি, প্রোডাক্টটা আমার হচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকাতে পাঠানো হচ্ছে, চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্ক বন্দরে পাঠানো হচ্ছে। তো নিউ ইয়র্ক বন্দরে প্রোডাক্টগুলো খালাস করার জন্য কিছু কাগজ লাগবে না? সেই কাগজগুলোর প্রেক্ষিতে ওই কাগজগুলো যখন রিফাত গার্মেন্টসের মালিক রিফাত পাঠিয়ে দিবে, এবং ওখানে গিয়ে ইমন, সেদিন আমরা ইমনরে দিয়ে বুঝাইছিলাম, ইমন যখন ওটা দিয়ে পণ্য খালাস করে নিয়ে আসবে, তারপরে ইমন গিয়ে ইমনের ব্যাংকে বলবে টাকাটা ছেড়ে দাও, টাকা তখন বাংলাদেশের ব্যাংকে চলে আসবে, তারপরে ওটা রিফাতকে দিয়ে দিবে বাংলাদেশের ব্যাংক। এটাই হচ্ছে। এবার যদি ফ্লো চার্টের সবগুলো আরেকবার বলি, প্রথমে বায়ার এন্ড সেলার এগ্রিমেন্ট করতেছে, এগ্রিমেন্ট করার পরে বায়ার যে ইমন যে সে তার ব্যাংকে, ব্যাংক অফ আমেরিকা ইস্যুইং ব্যাংক, ওখানে একটা এলসি খুলতেছে। সেই এলসিটায় আবার হচ্ছে বাংলাদেশের ইস্টার্ন ব্যাংকের কথা উল্লেখ আছে। তখন ইস্টার্ন ব্যাংক আবার হচ্ছে রিফাতের সাথে আলোচনা করতেছে যে আপনার নামে একটা এলসি আসছে, আপনি এই শর্তগুলোতে রাজি হয়েছেন কিনা। রিফাত যদি বলে হ্যাঁ আমি রাজি হয়েছি, তখন এলসিটা ফাইনাল কনফার্ম হয়ে গেল, এলসিটা ফাইনালাইজ হয়ে গেল। তারপরে সেই এলসির প্রেক্ষিতে 14 দিনের মাথায় যদি চুক্তিতে থাকে, ও টাকা তুলবে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। তোলার পরে হচ্ছে কি হবে? তোলার পরে ও 120 দিন, 104 মাসের চক্র পাবে। এর ভিতরে ও প্রোডাক্টটা তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করে ও প্রোডাক্টটা আমেরিকাতে পাঠিয়ে দিবে, চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্ক বন্দরে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ও কাগজপত্রগুলোও পাঠাবে ইমনের কাছে, যাতে ইমন ওই কাগজপত্র দিয়ে ওই নিউ ইয়র্ক বন্দরে গিয়ে পণ্য খালাস করতে পারে। খালাস করার পরে পণ্য যখন সে বুঝে পাবে, সে তখন তার আমেরিকার ব্যাংক অফ আমেরিকাকে বলবে যে টাকাটা ছেড়ে দাও। তখন ব্যাংক অফ আমেরিকা এখানে ইস্টার্ন ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে, ইস্টার্ন ব্যাংক রিফাতে পাঠিয়ে দিবে। এটা এলসি ফ্লো চার্ট। এবার হচ্ছে এখানে কি কি রকমের ব্যাংক ইনভলভ থাকে। প্রথমে হচ্ছে অ্যাকসেপ্টিং ব্যাংক। অ্যাকসেপ্টিং ব্যাংকটা হচ্ছে প্রথম ইস্যুইং ব্যাংক, যে প্রথমে ইস্যুইং ব্যাংক। হ্যাঁ, শুরু হয় ইস্যুইং ব্যাংক দিয়ে। ইস্যুইং ব্যাংকটাকে, ইস্যুইং ব্যাংকটা হচ্ছে মূলত, ইস্যুইং ব্যাংকটা হচ্ছে মূলত বায়ার যেখান থেকে এলসি ইস্যু করতেছে। আই এ বি সি ডি ই এফ জি এইচ, আই এ বি সি ডি ই এফ জি এইচ, ওইভাবে বলে ভালো হতো, কিন্তু পিডিএফ ফাইল তো আমার নতুন করে বানাইতে হবে। বানালে আমি ওটা ফিক্স সিরিয়ালটা মেনটেন করে দেবো। আচ্ছা, আর এই ইস্যুইং ব্যাংকের যে এলসিটা অ্যাকসেপ্ট করতেছে যে বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওই এলসির অংশ হচ্ছে যে মানে স্পেনের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা, ওই যে বিপরীত পার্টিটা যে, ও হচ্ছে অ্যাকসেপ্টিং ব্যাংক। ঠিক আছে, এবার এই অ্যাকসেপ্টিং ব্যাংকের পর অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে অ্যাকসেপ্টিং ব্যাংক পাওয়ার আগে যে ইস্যুইং ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, এ এখন বাংলাদেশে কার সাথে বিজনেস করবে এ জানে না। এ তখন ইন্ডিয়ার একটা ব্যাংকের সাথে এর ভালো সম্পর্ক আছে, তারা জিজ্ঞেস করতেছে যে আমাকে একটা জিনিস দেখাই দাও, আমাকে অ্যাডভাইস করো। কাকে অ্যাডভাইস করতেছে? ওটা কিন্তু ইস্যুইং ব্যাংকে, হ্যাঁ আমেরিকাকে, বা ইস্যুইং ব্যাংকে অ্যাডভাইস করতেছে। ওই ইস্যুইং ব্যাংকে যে অ্যাডভাইস করে সে হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। বুঝে গেছো? ঠিক আছে, কনফিউজ থাকলে জিজ্ঞেস করতে হবে। আবার এই ইস্যুইং ব্যাংক একা যদি কোনো কিছু করতে না পারে, যে ওই যে বললাম না যে সে 4 মাস পর দেউলিয়া হয়ে যেতে পারে, ওই অবস্থায় সে রিস্ক না নিয়ে, তার যাতে বিজনেসের নাম খারাপ না হয়, সে তার সাথে যদি আরেকটা ব্যাংকের সাথে রাখে যে আমি পেমেন্ট করতে না পারলে তুমি করে দিবা, সে হচ্ছে কনফার্মিং ব্যাংক। হ্যাঁ, চেজ ব্যাংক মানে আমেরিকার ব্যাংক। তারপরে হচ্ছে ড্রয় ব্যাংক। ড্রয় ব্যাংক হচ্ছে অ্যাভেলেবল উইথ ব্যাংক। অ্যাভেলেবল উইথ ব্যাংক হচ্ছে ওইদিকে যেমন থাকতেছে কনফার্মিং ব্যাংক, ওরা সাপোর্ট দেওয়ার জন্য। কনফার্মিং আগে অ্যাভেলেবল ব্যাংক, আগে না, ফ্লো চার্ট এটা পরে আসে, কারণ কনফার্মিং ব্যাংক তো আমার বায়ারের পক্ষে, ক্রেতার সাইডে, এটা আমেরিকার সাইডে। আচ্ছা, আর অ্যাভেলেবল উইথ ব্যাংক তো বাংলাদেশে।
এটা এটা ফ্লো চার্টে পরে আসতেছে। ফ্লো চার্ট আকারে না বুঝে আমার জাস্ট জিনিসগুলো বুঝলে হবে, আর এখানে তো লেখা আছে। এগুলো নোট করলে আর কনফিউশন থাকে না, এখন কেউ তো নোট করে না। আমি আমি যেভাবে বলতেছি এগুলো নোট করলে তখন জিনিসগুলা ভুলতাম না আর কি। তাও আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, লাস্টে চ্যাট জিপিটিতে বাংলায় দিলে ও চ্যাট জিপিটি বাংলায় আরো সহজ করে দিয়ে দিবে। এটা তো আমাদের কিন্তু তারপরও চ্যাট জিপিটি তো সবকিছু এক্সপার্ট না, ও ওলট করে ফেলে অনেক কিছু। হ্যাঁ তো তাও কোনো কনফিউশন থাকলে আমি আছি আর কি। ঠিক আছে, অ্যাভেলেবল উইথ ব্যাংক কার সাথে থাকতেছে? এটা তো অ্যাক্সিস ব্যাংকে চলে বাংলাদেশের ব্যাংকের সাথে থাকতেছে, যেটা হচ্ছে অ্যাকসেপ্টিং ব্যাংক তার সাথে থাকতেছে অ্যাভেলেবল উইথ। যে এলসিটা অ্যাকসেপ্ট করতেছে, যে ইস্যুইং ব্যাংকের বিপরীতে যে অ্যাকসেপ্টিং ব্যাংক তার সাথে যে থাকতেছে ও হচ্ছে অ্যাভেলেবল উইথ ব্যাংক। ওকে, তারপরে এবার ওই অ্যাকসেপ্টিং ব্যাংক যে দেশের বাংলাদেশের যে ব্যাংক যে ও যদি নিজে টাকাটা দিয়ে ফেলে তাহলে ওই ড্রয় ব্যাংক, কথাটা বুঝতে পারি কি? ইবিএল থেকে যদি টাকা তোলা হয় তাহলে ইবিএল হচ্ছে ড্রয় ব্যাংক। আর যদি রিফার বলে না আমি যে ব্যাংক থেকে টাকা তোলা হবে রাইট, যে ব্যাংক থেকে টাকা তোলা হবে ওই ড্রয় ব্যাংক। এবার এটা অ্যাকসেপ্টিং ব্যাংক নিজে ড্রয় ব্যাংক হইতে পারে, অ্যাভেলেবল উইথ ব্যাংক ও ড্রয় ব্যাংক হইতে পারে, যেখান থেকে টাকা তুলবো সেই ড্রয় ব্যাংক। আর এক্সপোর্টার ইম্পোর্টার তো হয়েছে, ইস্যুইং ব্যাংক হয়েছে, রিইম্বার্সিং ব্যাংক এটা হচ্ছে ওই কনফার্মিং ব্যাংক যে ক্যান্সেল হ্যাঁ যে হচ্ছে বলছিল যে তুমি এলসি করতে না পারলে আমি তোমাকে লোন দিব, সাপোর্ট দিব। কনফার্মিং যে ছিল ওই হচ্ছে যদি রিইম্বার্স করে ও রিইম্বার্সিং ব্যাংক হয়ে গেল। কথাটা বুঝতে পারছি? অবলিক দিয়ে দিয়ে লেখা থাকলে আরো ভালো হতো, কারণ একই ব্যাংক দুই তিনটা নামে দুই তিন ভাবে আসতেছে। পাশে লেগে দেন স্যার, যেটা অর ইস্যু নিজেরা লিখে ফেলো তাইলে আমি বলতেছি। এটা তো পিডিএফ, এখান থেকে সাইডে স্যার এটা লেখা দিবেন যে অর ইস্যু সামনে লিখলে এটা একটু দেখতে সৌন্দর্য নষ্ট হবে না? দেখ আপনি তো বলেন এই এটা একটু নোট করো, আমি বলতেছি। আমি যেভাবে লিখে দিব ওইভাবে লিখবো, তাইলে আই থিঙ্ক এতগুলো সিস্টেম বিল্ড করছে যেন কোনোভাবে টাকা মাইন না যায়। এবং ওদের যাতে সবারই বিজনেস হয়। এখন তো যারা ঢুকবে সবাই কি লুপের ভিতরে আছে না, সবাই পার্সেন্টেজ পাবে। ব্যাংক চলতেছে কিভাবে এগুলো করে তো স্যার জানি এক প্রকার টাওয়ারে নেবে। এই যে আমার যে টাকা চেঞ্জ করে ডলারে নিব, এটা করার জন্য ব্যাংকে গিয়ে কত কিছু করা লাগতেছে। যে মানে আমি তো রাজু স্যারের সাথে গেলাম কত রুলসে পাওয়া যায় না। হুম ব্যাংকে এসে ডলার অ্যাভেলেবল এখন নাকি? ডলার কেউ দিতে চাচ্ছে না। একটা মাঝখান দিয়ে মিস হয়ে গেছে অ্যাডভার্টাইজিং। এটা রিং বলছেন তো স্যার? হ্যাঁ মানে এখানে লেখার সময় মিস হয়ে গেছে, অনলাইন ব্যাংকের জন্য। আচ্ছা স্যার আমেরিকান হয়ে গেছে রিয়াল হয়ে গেছে। বাইরে লেখা নেই, বাইরে আসছে। এই যে এইচএনএম থেকে এইচএসবিসি ছিল না এইচএসবিসি তো ব্যাংক, এইচএসবিসি হচ্ছে মানে ব্র্যান্ড।
স্যার কি দেখলাম স্যার অন্য কিছু ফেস করা হচ্ছে ফেস করা লাগবে তো মানে আমরা থিওরিটিক্যাল যা যা পড়ি এক্সাক্ট ইন্ডাস্ট্রিতে কি তা ফেস করা লাগে ইন্ডাস্ট্রিতে প্রথমে গিয়ে কি ফেস করা লাগবে ইন্ডাস্ট্রিতে প্রথমে গিয়ে ফেস করা লাগবে যে আমি একজন বিএসসি 4 বছর একটা ডিজিটাল ক্লাসরুমে মানে সভ্য ভদ্র মানুষদের ভিতর লেখাপড়া করে গেছি ওখানে হচ্ছে 8 ফেল 5 ফেল 6 ফেলরা এসে প্রথমেই আমাকে হচ্ছে ইয়ে করতেছে এই আপনি এখানে থাকেন না আপনি তো ইঞ্জিনিয়ার আপনি আরো ভালো জায়গায় যেতে পারবেন ওখানকার যারা অনেকদিন চাকরি করতেছে ওরা এটা বলতেছে প্রথম দিন রাফি সাফি কোনোদিন ক্লাসে পড়াইছে যে কেউ এসে যদি এই কথা বলে তাহলে তারে কি বলতে হবে বা এটা কি কোনো সিলেবাসে আছে কারিকুলামে আছে প্রথম দিনই এই মাইন্ড গেমসটা হবে আপনি তো ইঞ্জিনিয়ার আমরা তো ইঞ্জিনিয়ার না আমরা এখানে পড়ে আসি আমাদের যাওয়ার জায়গা নাই আপনি আরো ভালো জায়গায় যেতে পারবেন আপনি এখানে কি করতেছেন কারণ 2 দিন পরে তার বস হয়ে যাবে সে যেমন 2 দিন পরে তার সিনিয়র হয়ে যাবে তো ওই এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসে গিয়েও তো তখন বলবে আপনি কেন ওই বিজনেসে আসছেন এটা তো লস আর লস আমরা তো ফ্যামিলি জমি বেচে বেচে চালাই আমাদের তো নিজেদের ইনকাম নাই আমার সব করতে ভালো লাগে তাই আমি জমি বেচি আর করি দোকানদার বলে না যে আমি কিনছি 200 টাকা দিয়ে আপনার জন্য 150 টাকায় দিয়ে এসেছি আমি ঘর থেকে জিনিসপত্র টাকা এনে এনে আমি ব্যবসা করি আমার সব হিডেন টার্ম আছে কিনা সেগুলো স্যার ফেস করা হবে কম্পিটিশন ওটাই সবচেয়ে বড় হিডেন ফ্যাক্টর যে আমার কম্পিটিটর আমাকে মিসলিড করার চেষ্টা করবে আমাকে আমার বুদ্ধির মতো চলে এবং মানে বিজনেসের ক্ষেত্রে আমার পরামর্শ বা আমার নিজের যে আমি নিজে তো টুকটাক কিছু করছি আমার নিজের গোল বা আমার নিজের হচ্ছে মোটিভেশন হচ্ছে ওইটাই যে লস খাইলে নিজের বুদ্ধি দেখাবো নিজে ডিসিশন নিয়ে আমি নিজে জিনিসটা বোঝার চেষ্টা করি মানুষের কথায় চলবো কথা আছে না নিজের বুদ্ধিতে পাবো তো ওইটাই আর কি বিজনেসের না নামলে এখন আমি তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি নাই আমি বলতে পারতেছি না মানে আর কি আছে আছে তো হয়তো অবশ্যই কত কিছুই নতুন পুরোনো আসতেছে তারপরে ট্রান্সফারিং ব্যাংকে ওই যে স্পেশালি এটা ব্যাক টু ব্যাক এলসির জন্য আসে ট্রান্সফারিং ব্যাংকের ব্যাপারটা ব্যাক টু ব্যাক এলসি যে একটা এলসির প্রেক্ষিতে আরেকটা এলসি যে খোলা হচ্ছে তো ওই ব্যাক টু ব্যাক এলসির প্রেক্ষিতে হচ্ছে আমার ট্রান্সফারিং ব্যাংক লাগে সেখানে মূলত এই যে ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টিং ব্যাংক দুজনেরই কনসেন্ট লাগে আর কি এটা দুজনের মাঝখানে করছে এটা নিজে আরেকটা স্বতন্ত্র দল মাহিম